হাই সকলকে আমার প্যাশন টু ডিসকভারি চ্যানেলে স্বাগত জানাই। গত 15ই মে 2026 কলকাতার এয়ারপোর্টের কাছ থেকে আমাদের হোন্ডা সিটি কার নিয়ে আমরা লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের 12 দিনের ট্যুর ছিল। আমাদের ট্যুরের 4টে এপিসোড আমি অলরেডি শেয়ার করেছি। সেখানে কমেন্ট সেকশানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, দিদিভাই আপনাদের পুরো ট্রিপে কত খরচ হলো। আমার আজকের এই ভিডিওটা সেই খরচের হিসাব নিয়েই। কমেন্ট সেকশানে আরও অনেক কোশ্চেন আমি পেয়েছি, যেমন ধরুন হোন্ডা সিটি কারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তার জন্য কোথাও কোনো অসুবিধা হয়েছে কি না। অনেকে জিজ্ঞাসা করেছেন স্নো চেন কোথা থেকে কিনলাম। তারপরে আরেকটা ইলেকট্রিক কেটেল আমি ইউজ করেছিলাম গাড়িতে চা কফি বানানোর জন্য, সেটার লিঙ্ক চেয়েছেন। তো এই ভিডিওটা আমি পুরো ডিটেলস দেব। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার খরচ কত হলো, মূল যেটা আমার এই ভিডিওতে বলার। আসুন দেখা যাক আমাদের এই ট্যুরে টোটাল খরচ কত হয়েছে। দেখুন, স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা 4 জন ছিলাম। আমাদের কার ছিল হোন্ডা সিটি, আর আমাদের টোটাল খরচ প্রায় 99,000 টাকার মতো হয়েছিল। মানে 1 লাখই ধরতে পারেন। পার পার্সন যদি হিসেব করি তাহলে 24,759 টাকা হয়। মোটামুটি রাফ একটা হিসাবে আপনার 25,000 টাকা ধরতে পারেন। এবারে আমি ডিটেলসে খরচটা দিই। যে খরচ টোটাল আমাদের হয়েছে সেটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। এখানে দেখুন, পেট্রোল খরচ প্রায় 40,000 টাকার মতো, হোটেল 34,500, প্রায় 34,500 টাকার মতো হয়েছে। এনভায়রনমেন্ট ফিজ একটা দিতে হয় লাদাখে পারমিট করার জন্য, সেটা 1600 টাকা। আর এছাড়া জম্মু কাশ্মীরের জন্য একটা আলাদা সিম নিতে হয়েছে আমাদের, যেটা 400 টাকা খরচ হয়েছে। এছাড়া হোটেলে যে ব্রেকফাস্ট বা ডিনার কিছু কিছু হোটেলে খেয়েছিলাম, তাতে ব্রেকফাস্ট ডিনার ছাড়াও আমরা এক্সট্রা বাইরে যে খাবার দাবার খেয়েছিলাম বা বাড়ি থেকে কিছু ম্যাগি, চা, কফি বা আরও অন্যান্য জিনিস যে কিনেছিলাম, তার জন্য আমাদের প্রায় 13,000 টাকার মতো এক্সট্রা খরচ হয়েছে। এছাড়া আদার্স কিছু খরচ হয়েছে, যেমন এন্ট্রি ফিস আছে। ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই মনস্ট্রিগুলো বা আম লে প্যালেস, তারপরে হল অফ ফেম, এরকম অনেক জায়গায় ভালো এন্ট্রি ফিস দিতে হয়েছে। তারপর পার্কিং আছে, তবে খুব কম জায়গাতেই পার্কিং দিতে হয়েছে। হ্যাঁ, অন্যান্য খরচের মধ্যে আরেকটা জিনিস, আমাদের কার একবার ওয়াশ করা হয়েছিল লেতে। কারণ ওখানে প্রচুর ধুলো, একবার অন্তত কার ওয়াশ না করলে কিন্তু চলছিল না। যার জন্য আমাদের কার ওয়াশ করতে হয়েছে। আরেকটা হচ্ছে আ কিছু ওষুধ, যেমন ডায়ামক্স ট্যাবলেট আমি বাড়ি থেকে নিয়ে যেতে আমার টাইম হয়ে ওঠেনি শেষ পর্যন্ত আর কিনতে যাওয়ার। তো ওটা ওখানে গিয়ে কিনেছিলাম। এই সমস্ত আরো এক্সট্রা খরচ আমাদের প্রায় 10,000 টাকার মতো হয়েছে। হ্যাঁ, আরেকটা খরচ যেটা এখানে লেখা হয়নি সেটা হলো টোল। টোলের ক্ষেত্রে যেটা খরচ হয়েছিল আমাদের, সেটা প্রায় 5,500 টাকার মতো ধরা যেতে পারে। কারণ আ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত রোডগুলো, যেমন হাইওয়েগুলোতে আমাদের ট্যাক্স দিতে লাগেনি। কারণ আমরা অল ইন্ডিয়া যে টোল সেটা কেটে নিয়েছিলাম, সেটা 3,000 টাকা। এটা সারা বছরে 200 টা পর্যন্ত টোল আমাদের ফ্রি পাওয়া যাবে। তো সেটা এখনো আমাদের আছে ভ্যালিডিটি। আর এছাড়া গঙ্গা এক্সপ্রেসওয়েতে আমাদের ১৩৬৫ করে দুবার কেটেছে, যেতে একবার, আসতে একবার। আর একটা জায়গায় ৩৩৫ বা ৩৫০ র মতো কিছু একটা টোল ট্যাক্স আমাদের কেটেছিল। টোটালে মোটামুটি ৫,৭০০ এরকম আ মানে টোলের জন্য খরচ হয়েছে। এবারে হোটেলের ডিটেইলসটা আমি দিচ্ছি। এখানে দেখুন, আমাদের বলে রাখি, আমরা ১২ দিনের আমাদের ট্যুর ছিল। ১২ দিনের ট্যুরে ১২ দিনের মধ্যে মাত্র ১০ দিন হোটেল নিয়েছিলাম। আসার দিনটায় একেবারে চালিয়ে চলে এসেছি, পুরো একটা রাত জেগে অল্টারনেট করে চালিয়েছিলাম আমি আর আমার হাসব্যান্ড। তো ১০ দিনের যে আমাদের হোটেল খরচ হয়েছে টোটাল ৩৪,০০০, ৩৪,৫০০ টাকার মতো। এই যে হিসেবটা, এটাতে দেখুন কোথাও অনলি রুমের আ রেন্ট আছে, আবার কোথাও রুম তার সাথে ব্রেকফাস্ট অ্যাড, কোথাও আবার রুম, ব্রেকফাস্ট, ডিনার সব নিয়েই দেয়া আছে। তো সব নিয়েই আমাদের ৩৪,০০০ বা ৩৪,৫০০ এর মতো খরচ হয়েছিল। এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমার হোটেলের নামও এখানে আমি দিয়ে রেখেছি। হ্যাঁ, হোটেলগুলো চুজ করার ক্ষেত্রে যেটা আমি বিশেষ করে ফলো করেছি সেটা হলো, হোটেলগুলো খুব বেশি আ মানে মেইন যে রুট হাইওয়ে, সেখান থেকে অনেক দূরে আমরা নিইনি। আমরা প্রত্যেকটা অ্যাপ থেকে হোটেলের নাম খুঁজে সেখানে হোটেলে ফোন করে যে হোটেলের লোকেশনটা ওটা চুজ করেছি। আরেকটা জিনিস যেটা দেখেছি, হোটেলের রেটিংস, অর্থাৎ ক্লিন কিনা,
রিভিউগুলো একটু চেক করে নিয়েছিলাম। ক্লিন বা নিরাপদ জায়গা কিনা সেটা একটু দেখে নিয়েছিলাম। আর এইগুলো এর কারণ একটাই যে যাতে পরের দিন তো আমরা কোনোদিনই তাড়াতাড়ি বেরোতে পারিনি। বাচ্চা নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা কষ্টকর। আর ব্রেকফাস্ট করে বেরোনোটাই আমার মনে হয় বেশি ভালো। তো যার জন্য আমরা কি করেছি প্রতিদিনই 9:30 10টা 10:30 তেও কখনো, কখনো আমাদের জার্নি স্টার্ট করেছি। তো সেক্ষেত্রে যদি ইন্টেরিয়ারে বা ভেতরে মার্কেটের মধ্যে নেয়া হয় হোটেল তো বেরোতে অসুবিধা হয়। আ যানজটে পড়তে হয়, সেটা আমাদের পড়তে হয়নি। আ পাহাড়ের দিকে হোটেলগুলো একটা সুবিধা হয়েছিল কি আমরা ২ টো হোটেল পেয়েছিলাম একদম নিউ প্রপার্টি। যার জন্য আ দামটা কম হয়েছে আর বেশ সুন্দর ক্লিন ছিল। এটা গেল হোটেলের ব্যাপারটা। তাহলে খরচ যদি হিসেব করা যায়, টোটাল আমাদের যে খরচ হলো সবচেয়ে বেশি খরচ আমাদের পেট্রোলে গেছে। এখন হোন্ডা সিটি আমাদের যে মাইলেজ দিয়েছিল সেটা 15.2 কিলোমিটার পার লিটার হিসাবে ৬,৫০০ কিলোমিটারের মতো আমরা চালিয়েছি আমাদের গাড়ি। তো তাতে আমাদের প্রায় ৪০,০০০ টাকার মতো পেট্রোল গেছে। এটাই সবচেয়ে বেশি খরচ হয়েছে আমাদের। এছাড়া হোটেল, তারপরে ফুড বা আদার্স। তো পেট্রোলের খরচটা টোল বলুন, পারমিট বলুন এগুলো মোটামুটি কার অনুযায়ী একই থাকবে। এবার পারসন আমরা ৪ জন গিয়েছিলাম। যদি ৫ জন যাওয়া যায় তাহলে শেয়ার হয়ে যাবে। এই হলো খরচের হিসাব। এবারে আমি যেটা বলব সেটা হলো পুরো ট্রিপে আমাদের গাড়ির যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, সেহেতু লাদাখের ক্ষেত্রে আমাদের কোথায় কি অসুবিধা হলো? আ ১ম এই বলি হোন্ডা সিটি খুব কমফোর্টেবল একটা কার। আমাদের খুবই মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছিল। কিচ্ছু কোথাও অসুবিধা হয়নি। একেকটা জায়গায় খুব কম মানে সেটা হলো ধরুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর জন্য যেটা ফার্স্ট যে জায়গায় আমাদের একটু অসুবিধা হয়েছে সেটা হচ্ছে জজিলা পাস। কারণ এটা হাই অল্টিটিউড আর এখানে ট্রাক মানে খুব বেশি। ওটা তো NH1 মানে ন্যাশনাল হাইওয়ে। ট্রাকের পরিমাণ খুব বেশি আর বরফ থাকে তো যার জন্য মানে রাস্তা সারালেও কি হয় খারাপ হয়ে যায়। তো একটু গর্ত ছিল রাস্তায় সেখানে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর জন্য অসুবিধা হয়েছে। এছাড়া অন্যান্য পাসগুলোয় মানে হাই অল্টিটিউড গুলোয় হালকা অসুবিধা হয়েছে। খুব মানে একটু ধরে গাড়ি চালালেই কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না। বা জার্নি যে ফিল করা সেটা আমরা করিনি। আরেক জায়গায় অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে প্যাংগং লেক যাবার সময়। প্যাংগং লেকের যে রাস্তাটা একটা বেশ প্রায় ১-১.৫ ঘন্টার রাস্তা ছিল যেখানে কোনো রাস্তাই ছিল না। মানে পুরোটাই নুড়ি পাথরের। আ আগের কারগুলো গেছে তার একটা হালকা ছাপ থেকে গেছে। সেই ছাপ ধরেই আমরা এগিয়ে গেছি। তো সেখানে একটু হালকা নুড়ি পাথর তলায় মানে গাড়ির নিচে একটু ঠেকেছে। তবে এটা ঠিক যে আমাদের গাড়িতে কোথাও এক্সট্রা কোনো আঁচড় লাগেনি। আরেকটা হচ্ছে ওই যে ঘাটা লুপ বলে যেটা আমরা মানালির দিকে আ দিয়ে যখন বেরোচ্ছি ওখানে ঘাটা লুপ পেরোতে হয়। ওই জায়গাটায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর জন্য কিছু প্রবলেম নয়। ওখানে অনেক মানে বড়, বড় টার্ন থাকে, শার্প বেন্ড রয়েছে। ওখানে ট্রাকের সামনাসামনি হয়ে গেলে একটু অসুবিধা হয়েছে। তবে ওটা সব গাড়ির ক্ষেত্রে প্রায় একই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর জন্য ওতে কিছু অসুবিধা আমাদের এমন হয়নি। তো এই গেল আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর ব্যাপার। এবারে অনেকে বলেছেন গাড়িতে স্নো চেইন কোথা থেকে কিনেছি? সত্যি বলতে কি আমরা স্নো চেইন নিইনি। কারণ স্নো চেইন আমরা দেখেছি অনলাইনে অনেকটাই বেশ এক্সপেনসিভ। আর কাছাকাছি যে বানিয়ে নেব সেরকম কোনো সময় বা সুযোগ আমাদের হয়নি। কাছাকাছি কোথাও ছিল না সেরকম দেখিনি। তো যার জন্য আমাদের স্নো চেইন কেনা হয়নি আর আমাদের প্রয়োজনও হয়নি। এছাড়া গাড়িতে ইলেকট্রিক একটা কেটেল আমরা ইউজ করেছি। দেখেছেন অনেকে জিজ্ঞাসা করেছেন যে তার লিঙ্কটা দিলে ভালো হয়। তো আমি অ্যা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। এছাড়া আমি গাড়ির আরো অনেক কিছু অ্যাক্সেসরিজ নিয়েছিলাম। যেমন ধরুন পাংচার কিট। এছাড়া আ একটা একটা ইলেকট্রিক টুল বক্স নিয়েছিলাম। যেটাতে ছিল মানে পাম্প দেয়ার আ গাড়ির যে 12 ভোল্ট সেই 12 ভোল্টকে ইউজ করে অটোমেটিক্যালি আ গাড়ির চাকা খোলার ব্যবস্থা আ খোলা যাবে এরকম টুল ছিল তাতে। তারপরে গাড়িতে পাম্প দেওয়া, তারপরে জক একটা গাড়িটাকে চাগিয়ে রাখার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওই টুল বক্সে ছিল। ওটা অনেকদিন আগেই কিনেছি। ওটা ৳১২,০০০ র মতো দাম ছিল। তবে একটা বিষয় কি, এই জিনিসগুলো একবারই কিনবেন। প্রতিবার
যাবেন আপনার গাড়িতেই এগুলো রাখবেন। প্রতিবার তো আর এগুলো কিনতে হচ্ছে না। এছাড়া একটা কিছু স্ক্রু ড্রাইভার কিনে রেখেছিলাম। আরেকটা হচ্ছে টো রোপ, যেটা মানে ধরুন আপনার চাকা যদি কোথাও আটকে গেল, হয়তো এগোচ্ছে না, সেক্ষেত্রে অন্য কোনো গাড়ির সাথে আটকে দিয়ে সহজেই টেনে গাড়িটাকে তুলে নেয়ার জন্য। এছাড়া আমি নিয়েছি জাম্পার। মানে ধরুন গাড়ির ব্যাটারি বসে গেল। তখন অন্য গাড়ি থেকে যাতে চার্জ নিয়ে নেওয়া যায় কিছুক্ষণের জন্য অন্তত, সেই ব্যবস্থা। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা খুব বেশি যেটা গাড়ি ভর্তি করে ফেলেছিলাম, যেটা হচ্ছে 40 লিটারের কাছাকাছি আমরা জল নিয়েছিলাম। প্রথম কথা, জল পাবো কি পাবো না সেটা একটা আশঙ্কা ছিল। দ্বিতীয়ত হচ্ছে জলের মানে ছোট, ছোট বোতল যদি কিনি আমাদের কস্টও অনেক পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের জলও বেশি কিনতে হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমরা নিয়েছি সেটা হলো একটা ছোট গ্যাস স্টোভ। যে স্টোভটা হয়েছে অনেক সময় কি হয়, পাহাড়ে হয়তো যাচ্ছেন, আমাদেরই হয়েছিল। দেখলাম যে ২ টো দোকান কিন্তু অনেক লাইন। ওই স ওইখানে অনেকটা সময় আপনার দাঁড়িয়ে থাকতে হতো। সেই সময়টায় আমরা কি করেছি, একটু এগিয়ে গিয়ে সামনেই পাশে জায়গা দেখে দাঁড়িয়ে নিজেরা একটু ম্যাগি রান্না করে, চা কফি করে খেয়ে নিয়েছি। ফলে কি হলো, আমাদের টাইমটাও সেভ হয়ে গেল আর নিজেদের আবার খরচটাও একটু কমে গেল। এগুলো আমরা কিন্তু করেছি। আর তাতে ভালোও লাগলো, একটা এনজয় করে নিলাম যে পাহাড়ে। তবে কি পাহাড়ে জল ফুটলেও মানে তাড়াতাড়ি সেদ্ধ হয় না। জল তাড়াতাড়ি ফুটে যায় কিন্তু সেদ্ধ হতে চায় না। তো যার জন্য চাপা দিয়ে রান্না করতে হয়েছে এই আর ২ দিন এরকম করেছিলাম আমরা। যাই হোক, আমার এই যে ৪ টে এপিসোড যারা দেখেছেন তাদের কেমন লাগলো তারা জানিয়েছেন। আশা করি এই বাজেটের যে ভিডিওটা দেখলেন যারা, তাদের জন্য একটা আইডিয়া হয়ে গেল যে মোটামুটি কত খরচ হতে পারে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর নেক্সট আমার এপিসোডগুলো যখন আসবে দেখবেন রাস্তা সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আর যদি এখানে আপনাদের কোনো কোয়েরিজ থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। নমস্কার।